নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বলো মিস্ট্রি অফ আরজিকর। পাপের ঘড়া পূর্ণ হয়েছে। মমতা ব্যানার্জি সরকারটাই উৎখাত হয়েছে। বিভিন্ন রকম চুরি বাটপাড়ি তারা চালাচ্ছিল, কিন্তু আরজিকরের ঘটনাটা জঘন্য। এবং সমস্ত সাম্রাজ্যের যখন পতন হয়, দেখবেন যখন তারা নারীকে অপমাননা করে, নারীকে স্থান দেয় না তাদের মাঝে, তখনই তাদের পতনটা হয়। তা পাপের খরা পূর্ণ হয়েছে। মামাটি মানুষ সরকার মুখ থুবড়ে পড়েছে। এখন ওদের যত সমর্থক আছে সবাই ডিম খাচ্ছে, ইট খাচ্ছে। তাদের টিকে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। এত পাপ তারা করেছে। এবার আসি আসল কথায়। ইলিয়াস পারভেজ ইলিয়াস পারভেজ বলে এক মহিলা, যিনি আমাদের অভয়ের সঙ্গে পড়াশোনা করতেন, প্রিয় বান্ধবী ছিলেন। এক বান্ধবী আরেক বান্ধবীকে নিশ্চয়ই তার মনের কথা সবই বলে, আমরা যেটা জানি। তা ইলিয়াস পারভেজ ছিল দ্বৈত সত্তা। উনি কিছু ভালো কিছুর আশায় উনি সন্দীপ ঘোষের সঙ্গে, তখনকার তদানীন্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে রেখেছিলেন এবং সন্দীপ ঘোষকে সব কথা বলতেন। এদিকে অভয়া অভয়া একটু প্রতিবাদী ছিল, কিন্তু বুদ্ধিটা কম নিশ্চয়ই ছিল। অত বড় একটা র্যাকেট, কি ছিল না এই র্যাকেটে, আরজি করে যেটা চলতো, সেখানে ছিল নানা রকম মেডিকেল বর্জ্য, যেগুলো সেগুলো রিসাইক্লিং একটা ইন্ডাস্ট্রি চলতো। নানান রকম অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি মানুষের চলতো। মৃতদেহ যারা ধর্ষণ করতো তাদেরকে কাছে টাকা নেওয়া এবং তাদেরকে সেই সুযোগ করে দেওয়া। আর চলতো কিলিং বলতে, আপনি একটা লোককে মারতে চাইছেন, আপনি নির্দিষ্ট জায়গায় টাকা দেবেন, সেই লোকটাকে ওষুধ দেওয়ার নাম করে বিষ দিয়ে মেরে দেবে, ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে। কত রকম র্যাকেট চলতো। এগুলো আমরা আগে বিভিন্ন ইংরেজি সিনেমায় দেখেছি। তো এই সবটা নায়ক ছিল সন্দীপ ঘোষ, তদানীন্তন প্রিন্সিপাল। আর তার কাজটা তদারকি করতো, এটা আমার কথা নয়, এটা বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সূত্র থেকে বেরিয়ে আসছে। কার্তিক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বড় ভাই কার্তিক ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি এইটা কন্ট্রোল করতো। পরবর্তী দিনে তার ছেলে ডাক্তার হওয়ার পরে তিনি এই জিনিসটা হাতে নেন। কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি, যার নামটা উঠে আসছে। কিভাবে উঠে আসছে না, গ্রাম দেশের একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে, যে কোনো ক্রাইম যদি হয়ে থাকে কিছুদিন পরে নামগুলো আপনা আপনি বেরোয়। সবাই জানতে পারে কে করেছে, কে ঘটনাস্থলে ছিল, কে চক্রান্ত করেছে। এবার সোর্স খুঁজে পাবেন না, কে বলেছে, বেরিয়ে আসে। ওই এইভাবে একইভাবে ওই এই আরজিকর খুনের তদন্ত পুলিশে হয়েছে, তো সেমা পাউজে 70 টাকা খেয়ে নিয়েছে। কপিল সিব্বল, মনু সিংভি, এরা ধর্ষক খুনিদের হয়ে লড়েছে। তারা কি করে বেরোবে? এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে মাতৃসমা, গরিব মানুষের জন্য যা জীবন কাঁদে, সেই মমতাময়ী মা মমতা ব্যানার্জি, তিনি শুধু ইনভলভ। কিভাবে ইনভলভ সেটা কি করে বলবো, কারণ উনি তো এই টাইপের মানুষ ছিলেন না। উনি ছিলেন গরিবের দুঃখ দেখলে উনি দৌড়ে ছুটে যেতেন। আমরা দেখেছি কালীগঙ্গার জলে একটা শিশু ডুবেছে, উনি নিজেই আঁচল বেঁধে শিশুটাকে খুঁজতে উদ্ধার করতে নেমেছিলেন। এইভাবে দেখছিলাম গাইসলে যখন ট্রেন দুর্ঘটনা হয়, উনি সেখানে চলে গেছিলেন। যেখানে মানুষের অভাব, অভিযোগ, বঞ্চনা, সেখানেই উনি চলে যেতেন। তাই বুড়ো বয়সে এসে উনি কি এতটা নিষ্ঠুর হবেন? সেই জন্যই মানুষ দীর্ঘদিন ধরে অভয়ার বিচারটা চায়নি, বুঝতে পারেনি, বিশ্বাস করেনি। এইবার বোঝা গেল আবেশ ব্যানার্জি ক্ষমতায় আসার পরে। এই আবেশ ব্যানার্জিটাকে, আবেশ ব্যানার্জি হলো মমতার বড় ভাই কার্তিক ব্যানার্জির ছেলে। কোথা থেকে টোকাটুকি করে কেএমসি কলেজ থেকে নাকি
MBBS পাস করে আরজি করেছিল, আর ওর দোসর ছিল নির্মল ঘোষের ছেলে। তা এই দুজনে মিলে এই নোংস্টামিগুলো করেছে। বিশেষত আরজি করের অন্য কোনো বিষয়ে অতটা বলতে চাইছি না, আমাদের অভয়ার কথা বলছি। অভয়া ছিল স্বাধীন চেতা, অভয়া ছিল প্রতিবাদী কিন্তু বোকা। অভয়া ধরা পড়ে যায়। অভয়া যে নানান নোংরামির কথা জানতো এবং ভিডিওতে তুলে রেখেছিল, এইটা উনি ওই ইলিয়াস পারভিন বলে মেয়েটিকে বলে ফেলে। সে অনেককে বলে দেয়, যেটা বললে তার ক্ষতি হয় তাদেরকে বলে দেয়। এইভাবে অভয় একটা টার্গেট হয়ে যায়। এবং একদিন ওরা ঠিক করে, বিশেষত এই কার্তিক মাঝির ছেলের দল সঙ্গে সন্দীপ ঘোষ, যে অভয়ের কাছ থেকে সবকিছু কেড়ে কুড়ে নেওয়া হবে। তো সেই মতো ওরা লোক জড়ো করে, চারিধার দিয়ে অভয়কে বেঁধে ফেলে এবং অভয়কে চার্জ যখন করে, অভয় স্বাভাবিকভাবে অস্বীকার করে। তখন ইলিয়াস পারভেজকে, ওই মহিলা যে ওর বন্ধু ছিল, যে সেই বিশ্বাসঘাতকতা করেছিল এবং সমস্ত কথা বলে দিয়েছিল সন্দীপ ঘোষকে। কি কথা? না, অভয়া সমস্ত রকম দুর্নীতি সন্দীপ ঘোষে জানতো এবং ভিডিও করে রেখেছিল, এবং সবাই মিলে ওকে জোর দিতে শুরু করে। সেই জন্য সেদিনকে একটা পার্টি করা হয়েছিল, পার্টি রাখা হয়েছিল এবং সমস্ত ক্রিমিনালরা জড়ো হয়েছিল। ডাক্তারি ভাষায় যারা ক্রিমিনাল বা ডাক্তারদের মধ্যে যারা ক্রিমিনাল, যারা অভয়াকে শেষ করে দিতে চাইছিল, তারা সব জড়ো হয়েছিল। এবং অভয়ের সঙ্গে একটা রক্তক্ষয়ী লড়াই হয়েছিল। অভয়া মহিলা একা, এরা সবাই মিলে অভয়াকে মারধর দিতে লাগলো। অভয়া বেশিক্ষণ জুঝতে পারেনি, অভয়া মারা যায়। এবার অভয়া মারা যাওয়ার পর কি করবে, ওই যার জন্য বলে মমতা ব্যানার্জি সারা রাত বিনীত গোয়েলের সঙ্গে ফোন করেছে কি হচ্ছে দেখার জন্য। এবং উনি সেই ধৃতরাষ্ট্র মতো অন্ধ স্নেহে হয়তো ভাইপোকে আড়াল করার চেষ্টা করেছিলেন, তো দেখাই যাচ্ছে। সন্দীপ ঘোষকে সঙ্গে সঙ্গে একটা ভালো পোস্টিং দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং ভিতরে কত লোক ছিল, এবং সেটাকে একটা মার্ডারটাকে শুধু মার্ডার দিলে তো হবে না, ওটাকে একটা রেপ কেস দেখানোর জন্য একটা একটা মুরগি ধরে আনা হলো, যেটা সঞ্জয় রায়, এবং খুব সূক্ষ্মভাবে তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে, যেহেতু অকুস্থলে তাকে পাওয়া যায়, তাকে কেউ বেনামে ফোন করে ডেকে পাঠিয়েছিল। তিনি এসেছিল, এসে মৃতদের সামনে দাঁড়িয়ে সে নিজের দোষ যেন স্বীকার করতে এসেছে, এইভাবে সে ছবি দিয়ে দেয়। এবং যেটা হওয়া তাই হয়েছে, সে একা দোষী হয়েছে। এবং একটা আনন্যাচারাল একটা রেপ কেসের পরে যে অবস্থায় মহিলাদের, সেই রকম অবস্থায় অভয়াকে পাওয়া গেছে। তাই কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি, ইলিয়াস পারভেজ বা ওই নির্মলের ছেলে, এদেরকে কিন্তু পুলিশ জেরা করেনি। কোটি কোটি টাকা খরচ করেছে এদেরকে বাঁচানো, এদের ফেস সেভিং এর জন্য কোটি কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। যে জায়গাটায় বিজেপি আরো অনেক বড় পার্টি, আরো অনেক ক্ষমতা ধরে, আরো অনেক অফিসার আছে, কিন্তু সেখানে ওরা পাত্তা পায় না। বিজেপি ধরে ফেলে এবং বুঝতে পারে ঘটনাটা এই থেকেই হয়েছে। ব্যাস, এইভাবেই পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ব্যাপারটা ধরা পড়ে গেছে এবং পুরো রাজ্য সরকারটাই পড়ে গেল। ধন্যবাদ।